আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। এদিকে গাজার রিজার্ভ সেনা নিহত, দক্ষিণ লিবাননে মারা গেছে আরও এক সেনা। অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে রকেট আঘাত। 24 ঘন্টায় লিবাননে 150 বার ইসরায়েলের হামলা। এদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল ভারত। সর্বশেষে জানিয়ে দেব ট্রাম্পের আমলে পাকিস্তানকে দেখা হবে চীন ভারতের চোখে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজাইয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফাঁস বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়েছে দুটি ফাঁস বোমা। হামলার পর ওই ভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না, খবর রয়টার্সের। শনিবার সন্ধ্যায় সিজাইয়া এলাকায় নেতানিয়াহুর ব্যক্তিগত ভবনে বোমা হামলা নিক্ষেপ করা হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী, শিন বেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রীও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান এবং তার সায়ার সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রী তার নিজেদের বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে, এটা সম্ভব নয়। তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা সাব সীমান্ত লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। অপরিক মন্ত্রী ইতামার বিন গভীর বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এসব সীমা ছাড়িয়ে গেছে। তার বাসায় ফার্স্ট বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করার সমান। এ হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গাজন্ত ইসরায়েলি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজন ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। এদিকে বোমা নিক্ষেপের পর এখনও পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের উত্তর সীমান্তে অক্টোবরের 2023 সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে দেশটির বাহিনীর মাঝে গোলাগুলি চলে আসছে। এই হামলার সাথে কোনো আঞ্চলিক উত্তেজনার সম্পর্ক আছে বলে কোনো প্রমাণ মেলেনি এখনো পর্যন্ত। উল্লেখ্য, এটি প্রথম নিরাপত্তা লঙ্ঘন নয়। এর আগে নেতানিয়াহুর একই বাসভবন লক্ষ্য করে 21 অক্টোবর লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। সে হামলার দায় স্বীকার করেছিল এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে চলমান আঞ্চলিক ও অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে। এই ঘটনা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা আরও জোরদার করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণের আহ্বান সৃষ্টি করেছে। গাজায় রিজার্ভ সেনা নিহত, দক্ষিণ লিবাননে মারা গেছে আরও এক সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এই সেনার নাম সার্জেন্ট জাস্টাপ ব্ল্যাক ইহুদিন। ফেবির ব্রিগেডের ন্যাশনাল ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করেছিল। এদিকে দক্ষিণ লিবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট উরি নিশাকো। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লিবাননে স্থলাগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 44 জন সেনা নিহত হলো। তবে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে। গাজা ও লেবানন সীমান্তের সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েক দিনে 2 দিনেই ইসরায়েলের বহু সেনা নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হারভি বেলি বলেছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে উদ্বাস্ত হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে অব্যাহত হামলা থাকবে। অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের কাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গত রাতে হাইফা নগরীতে অন্তত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এই খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম সূত্রে জানানো হয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল কফিন জানিয়েছে নগরীর আল মার্বেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল টুডেও বলেছে আল কারমেল এলাকায় একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত এনেছে। হাইফা ছাড়াও আত্রে শহরে এবং তার আশেপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে কায়েত ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। টাইম অব ইসরায়েল জানিয়েছে সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে অন্তত 5 জন আহত হয়েছে। এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা 2 দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনারা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় লেবাননে 150 বার ইসরায়েলের হামলা। গত 24 ঘন্টায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন জুড়ে 150 বার হামলা চালিয়েছে। এ হামলায় 11 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 11 জন। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা ও আর তীব্রতা ব্যাখ্যা করতে গিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশ মন্ত্রী নাসেদ ইয়াসিন এক প্রতিবেদন প্রকাশ করেছেন। নাসেদ ইয়াসিন এই প্রতিবেদনে বলেছে, গত 24 ঘন্টায় লেবানন জুড়ে 150 বার হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা করা হয়েছে নাবাতিক ও দক্ষিণ লিবাননে। এর মাধ্যমে নাবাতিতে 55 বার ও দক্ষিণ লিবাননে 43 বার হামলা চালানো হয়েছে। প্রতিবেদন আরো বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে পর্যন্ত মোট 13 বার 13,222টি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিহতের সংখ্যা 3,450 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 14,506 জন। দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়ল ভারত এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এরিয়াল শাহ উপকূলে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এই তথ্য জানিয়েছে খবর রয়টার্স। গতকাল শনিবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, এডিশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করেছে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তি সক্ষমতা রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটিও প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য 150 কিলোমিটার বেশি রেঞ্জের অন্য বিভিন্ন পোলাইট বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। ট্রাম্পের আমলে পাকিস্তানকে দেখা হবে চীন ভারতের চোখে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবার ভূমিধস জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তিনি তার মন্ত্রিসভার পছন্দের লোকদের বেছে নেওয়া শুরু করেছেন। মার্কিন দক্ষিণ এশিয়া সম্পর্কের ওয়াশিংটন ভিত্তিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রাম্পের নতুন প্রশাসনের কারণে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক প্রভাব পড়বে। গবেষকরা ধারণা করছেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার চীনের প্রভাবকে মোকাবেলাকে সম্ভবত গুরুত্ব দেবে। এই কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে পাকিস্তান। ভারত বা আফগানিস্তানের দৃষ্টিকোণ থেকে নয়, ঐতিহাসিকভাবে ইসলামাবাদের চেয়ে ওয়াশিংটন তার নিরপেক্ষতার দেখুক। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে এটি আবার পরিবর্তন হবে। এবার পাকিস্তানকে ওয়াশিংটন দেখবে তার প্রতিদ্বন্দ্বী চীনের দৃষ্টিকোণ থেকে। ডানকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন গবেষক উল্লেখ করেছেন যে ট্রাম্পের নতুন টিমে এমন ব্যক্তিরা আছেন যারা ভারতের ঘনিষ্ঠ মিত্র। এটি পাকিস্তানের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই গবেষণারা জানান, পাকিস্তান নতুন প্রশাসনে এবার ট্রাম্পের বেছে নেবার মধ্যে সিনেটের মার্কো রুটিও ও কংগ্রেসম্যান মাইক ও ওল্টেজের মতো ব্যক্তিরা আছেন।
এটি ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শক্তিশালী জোটের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা পাকিস্তানের দুশ্চিন্তার কারণ হতে পারে। ট্রাম্প রুবিকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী ও মাইক ওয়াল্টকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন। দক্ষিণ এশিয়া বিষয়ক হোয়াইট হাউসের সাবেক সিনিয়র উপদেষ্টা জুগুয়া হোয়াইট সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এসব মনোনীতে চীন নিয়ে যে অতীত অভিজ্ঞতা এবং উদ্বেগ তা পাকিস্তানের উপরে প্রভাব ফেলতে পারে। চলতি বছরের জুলাইতে ম্যাক্রো রুটেও চীনের হুমকি মোকাবেলা করতে এবং ভারতকে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দিতে সংসদ যুগান্তকারী বিল উত্থাপন করেন। একই সঙ্গে পাকিস্তানে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রস্তাব দেন রুকির। এছাড়া মাইক ওয়াল্ট যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরও গভীর দিকে নিয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।